সেবা সংস্থার সমন্বয়হীনতায় ভোগান্তিতে খুলনা নগরবাসী। অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে মিলছে না সুফল, হারাচ্ছে বাসযোগ্যতা। বছর না পেরোতেই নোয়াখালীতে আবারও বন্যার শঙ্কা। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা শহরে, ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি। সেতু এলাকায় প্রমত্তা রূপ হারিয়ে পদ্মায় বিশাল চর। গতিপথ পরিবর্তনে প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন। পটুয়াখালীতে বৃষ্টির পানির তীব্র স্রোতে বেড়ি বাঁধে ভাঙন। টাঙ্গাইলে বাজারে উঠেছে জিআই স্বীকৃতি পাওয়া আনারস। বছর ব্যবধানে দাম বাড়লেও কাঙ্ক্ষিত লাভ পাচ্ছে না কৃষক। এক বস্তা দাম হলো বাংলা টিএসসি 2500-2600 বস্তা। এখানে কৃষক মনে করেন যে এটা দিকে মনে হয় দুর্বল হয়ে গেছে। সরকার যদি একটা মিল কারখানা করতো তাহলে ফলটা আমরা আরো ভালো দামে বেচা হইতাম। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে। আপনাদের সাথে আছি তানজিম শাফিন। খুলনার নিরালা আবাসিক এলাকায় বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতার কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। একদিকে অপরিকল্পিত সড়ক নির্মাণের কাজ, অন্যদিকে ড্রেন পুনর্নির্মাণ প্রকল্প। এগুলোর সাথে আবারও যুক্ত হয়েছে ওয়াসার সুয়ারেজ প্রকল্প। অপরিকল্পিতভাবে এসব কাজ করার কারণে নগরীর সবচেয়ে পুরনো আবাসিক এলাকা এখন হুমকির মুখে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা নিরালা আবাসিক এলাকা নগরীর সবথেকে পুরানো ও অভিজাত আবাসিক এলাকার রূপ এখন বদলে যাচ্ছে। চলছে সড়ক ও ড্রেন সংস্কারের কাজ। তবে এই উন্নয়ন প্রকল্পগুলোই এখন দুর্ভোগের কারণ নিরালাবাসীর কাছে। নিরালা আবাসিক এলাকায় সড়কের কাজ করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। কেডিএর নির্মাণাধীন নিরালা ১ নম্বর সড়কটি প্রায় ৩ ফুট উঁচু করা হচ্ছে। এতে আবাসিকের প্রতিটি বাড়ির নিচতলা থেকে ৩ থেকে ৩.৫ ফুট উঁচু হচ্ছে সড়কটি। এদিকে আবার এর সঙ্গে সংযুক্ত কেসিসির বৃষ্টি সংযোগ সড়ক ও অন্যান্য সড়ক নির্মাণ হচ্ছে আগের মতো নিচু করেই। বাসিন্দারা বলছেন, এমন অপরিকল্পিত কাজে বৃষ্টি হলেই প্রতিটি বাসাবাড়ির নিচতলা সহজেই তলিয়ে যেতে পারে পানিতে। এদিকে ড্রেন পুনর্নির্মাণের কাজ করছে খুলনা সিটি কর্পোরেশন। সেখানেও একই অবস্থা। ওয়াসার ম্যানহোলগুলো এক এক সড়কে এক এক রকম। ১ নম্বর সড়কের মাঝে ওয়াসার ম্যানহোল তৈরি করা হয়েছে। বর্তমান সড়ক থেকে প্রায় ৩ ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে এই ম্যানহোলগুলো। বিশ্ব রোডের সাথে বা 0 পয়েন্টের থেকে যে লাইনটা টেনে আসতেছে এবং এই যে বড় ইয়েগুলো বানাইছে, এটা আবাসিক এলাকার পরে একটা ব্যাপক প্রভাব ফেলবে। প্রত্যেকটা বাড়ির নিচতলা মাটির নিচে আসলে নেমে যেতে হবে। বর্ষা মৌসুমে হোক, অন্যান্য যখন পানি বেশি হয় তখন প্রত্যেকটা বাড়ির নিচতলা মাটির নিচে আমরা ক্ষতিগ্রস্ত হবো সবাই। রাস্তার দুপাশের বাড়িগুলো একতলা পুরোটা ড্যামেজ হয়ে যাবে এবং এটা গোডাউন হিসাবে পরিচিত হবে। নিরালা আবাসিক এলাকার ভিতরে 29টি বড় আর 19টি ছোট সড়ক রয়েছে। ইতিমধ্যেই কিছু সড়ক পুনর্নির্মাণ করেছে কেসিসি। এছাড়া কিছু সড়কের কাজ চলছে। তবে সব সড়কই আগের মাপে অথবা কিছুটা উঁচু হচ্ছে, কিন্তু সেগুলো কোনোভাবেই কেডিএর সড়কের সমান হচ্ছে না। কেডিএর প্রধান সড়কের কাজ শেষ হলে সংযোগ সড়কগুলোতে ওঠানামা যেমন সমস্যা হবে, তেমনটি পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বর্ষাকালে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এদিকে আবাসিক এলাকার ভিতর দিয়ে মহাসড়কের সঙ্গে সংযোগ হওয়ায় আবাসিক এলাকার রূপ হারাবে নিরালা। 4 লেন দৈর্ঘ্যের সড়কটির নির্মাণ শেষ হলে ওই সড়ক দিয়েই খুলনা মংলা মহাসড়কের যানবাহনগুলো প্রবেশ করবে শহরে। ব্যস্ত সড়কে সারাদিনই ভারী যানবাহন চলাচল করবে। সড়কের চাপ অনুযায়ী নিরালা মোড়টি সম্প্রসারণ এবং নতুন পরিকল্পনা অনুযায়ী তৈরি না করলে ওই এলাকায় যানজট বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই রোডটা যাওয়ার কথা ছিল নিরালার বাইরে দিয়ে, এখন এই রোডটা ভিতর দিয়ে নেওয়াতে আমাদের অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এই রাস্তার 1 নম্বর রাস্তার পাশে এই রাস্তার হাইট যে পরিমাণ হচ্ছে, এই হাইট যদি হয় তাহলে এই প্রথমত 1 নম্বর রোডের আশেপাশে যত বাড়িঘর আছে নিচতলা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়ক সহ লিংক রোড নির্মাণ প্রকল্পের আওতায় খুলনায় নতুন 3টি সড়ক নির্মাণ হচ্ছে। প্রায় 717 কোটি টাকার এই প্রকল্পের প্রথম সড়কটি
নিরালা মোড় থেকে ১ নম্বর সড়ক হয়ে দিঘির পাশ দিয়ে সিটি বাইপাস সড়কে গিয়ে মিশবে। প্রায় ২.৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ৬০ ফুট চওড়া এবং ৪ লেন হবে। নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় ৮০ কোটি টাকা। এছাড়া ২০২৪ সালের ২৯শে মে সড়ক নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজ শেষ করার কথা চলতি ডিসেম্বরের মধ্যে। এছাড়া রূপসা সেতু অ্যাপ্রোচ সড়কের অংশ থেকে সড়কের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নিরালা প্রধান সড়কের কাজ হবে। সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত থাকবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রকল্পটি 3 লিঙ্ক প্রজেক্ট নামে পরিচিত, এই প্রজেক্টে যে কাজটা এখন হচ্ছে, এটা কিন্তু 2018 সালে আমাদের যে মহাপরিকল্পনা বা 14 সালে যে মহাপরিকল্পনা যেটা পরবর্তীতে গেজেট হয়েছে, সেটার মধ্যেই নিরালার 1 নম্বর রোড থেকে সিটি বাইপাস পর্যন্ত একটা লিঙ্ক রোড মহাপরিকল্পনা, যেটা সরকার অনুমোদিত মাস্টার প্ল্যানের মধ্যে ছিল, সেইটারই 3টা রাস্তা নিয়ে আমরা একটা প্রকল্প অনুমোদন হয় 2018 সালে। সেই প্রকল্পেরই কাজ চলমান আছে। নিরালা আবাসিকে প্রায় 10,000 মানুষের বসবাস রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। এদিকে আয়তনে দেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়ায় নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ সহ নানা সমস্যায় জর্জরিত এই পৌরসভা। বিস্তারিত জানাতে শহরের কারমাইকেল সড়ক থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। রাজীব, জানাবেন যে নাগরিক সুবিধা নিয়ে পৌর কর্তৃপক্ষ কি বলছে, সমস্যার সমাধানে কোনো ধরনের উদ্যোগ দেখছেন কিনা? শাফিন, 1876 সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের একটি পৌরসভা। পুরনো এই পৌরসভা আসলে নাগরিক ভোগান্তি বেড়েই চলেছে। আর এই যে ভোগান্তিগুলো নিরসনে আসলে পৌর কর্তৃপক্ষ বরাবরই বলছেন যে বরাদ্দ এবং জনবল সংকটের কারণে এই ভোগান্তিগুলো বেড়েই চলেছে পৌর এলাকায়। আমি একটু জানিয়ে রেখেছি, 2006 সালে এই পৌরসভাকে সর্বপ্রথম সিটি কর্পোরেশনে উন্নীত করার কার্যক্রম শুরু হয় এবং তখন আয়তন কিছুটা বাড়ানো হয় এবং 21টি ওয়ার্ড গঠন করা হয়। তারপর যে আয়তন বৃদ্ধি পাওয়ার পর আসলে বরাদ্দ সেভাবে বাড়েনি, সে কারণেই এই পৌর এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছে না, এটিই বলছেন পৌর কর্তৃপক্ষ। এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, কারমাইকেল রোড, এই কারমাইকেল রোডে যে ময়লা আবর্জনাগুলো রাখা হয়, এই ময়লা আবর্জনাগুলো দিনভর এখানে থাকছে এবং পশু পাখি ছিন্নমূল মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকছে, যে কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। বগুড়া পৌর এলাকায় প্রতিদিন গড়ে প্রায় 200 থেকে 250 টন ময়লা আবর্জনা আসছে এবং এগুলো যে এই অপসারণে যে জনবল প্রয়োজন, যে গাড়িগুলো প্রয়োজন, সেরকম অবস্থা বগুড়া পৌরসভার নেই। খুবই কম জনবল নিয়ে এই কাজগুলো করতে হচ্ছে। এছাড়া ড্রেনেজের যে অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও খুবই খারাপ। একদিন বৃষ্টি হলে 2-3 দিন পানি জমে থাকছে। শুধুমাত্র বৃষ্টি নয়, বাসাবাড়িতে ব্যবহারের যে পানিগুলো, সেই পানিগুলো জমে থাকছে রাস্তাঘাটে, এই কারণে আসলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া এই ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য অপসারণ ছাড়াও শহরের যে রাস্তাগুলো রয়েছে, পৌর এলাকার রাস্তাগুলো, এই রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে এবং সে কারণে দুর্ঘটনাও হচ্ছে। অনেক সময় দেখা যায় যে রিক্সা এবং অটো রিক্সাগুলো বিকল হয়ে পড়ে থাকছে এই কারণে, খানাখন্দের কারণে। এই যে বগুড়া পৌরসভার যে সিটি কর্পোরেশন উন্নীত করার কার্যক্রম, এই কার্যক্রম এখনও চলছে। আমাদেরকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে যে সিটি কর্পোরেশনে উন্নীত হলে এই নাগরিক যে ভোগান্তিগুলো, এই ভোগান্তিগুলো নিরসন হবে এবং নাগরিক সুবিধা বাড়বে। এই ছিল আমার কাছে বগুড়া পৌর এলাকা থেকে সবশেষ। শাফিন। সহকর্মী রাজীব সেলিম বগুড়া থেকে জানাচ্ছিলেন নাগরিক ভোগান্তি নিয়ে। 24-এর ভয়াবহ বন্যার বছর না পেরোতেই নোয়াখালীতে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। সামান্য বৃষ্টিতে শহর থেকে উপশহর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই পরিকল্পনার অভাবে দীর্ঘ হতে পারে এই সমস্যা। নাসিম শুভর প্রতিবেদনে বিস্তারিত। নোয়াখালীতে 2024 সালের বন্যায় সরকারি হিসাব মতে প্রায় 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে এই বিপুল পরিমাণ ক্ষতি পুষিয়ে না উঠতেই গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা বাড়তে থাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। জলাবদ্ধতায় ফসলের ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতেও। বছর না পেরোতেই আবারও ক্ষতির মুখে পড়ে সবকিছু হারিয়েছেন অনেকেই। মাছের ফসলগুলা বাসি, রেনু হইতে বড় মাছ হইতে সব ধরনের মাছগুলা আমাদের বিলীন হয়ে গেছে, চলে গেছে। 20 তলা মনে করেন যে রান্নিং করছে ওগুলো শেষ, জমিনও শেষ।
বছর না পেরোতেই আবারও বন্যার আশঙ্কার জন্য স্থানীয়রা দাবি করছেন কোম্পানীগঞ্জ উপজেলার বাঁধসহ পরিকল্পনা ও সদিচ্ছার অভাবকে। তাদের দাবি দ্রুতই বাঁধের পরিকল্পিত সমাধান হলে জলাবদ্ধতা সহ ভাঙনের সমাধান হবে। এইভাবে এই একটু বৃষ্টি হলেই হাঁটুর উপরে পানি, স্বাভাবিক জনজীবনে যে কত দুর্ভোগ। পানি ওঠার মেন কারণ হচ্ছে আশেপাশে এই ফজেটগুলোর কারণে বাড়ির পানিগুলো যেতে পারে না। খালুরা বান্ধি এলেছে, বান্ধি দোকানপাট করছি, কেউ কেউ ফজেট করে ফেলাইছি। এই যে ফজেটে আগো দেশটা শেষ। সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন জেলা প্রশাসক। অনেক জায়গায় দেখা গেছে যে ড্রেনই নেই, অনেক জায়গায় দেখা গেছে যে রাস্তা থেকে ড্রেন উঁচুতে, ফলে জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যায় পরিণত হয়েছে এই পৌরসভার বাসিন্দাদের জন্য। এই খালগুলো খনন করা হলে আমার মনে হয় স্থায়ীভাবে সমাধান আসবে জলাবদ্ধতার। জলাবদ্ধতার সমস্যায় ত্রাণ নয় বরং স্থায়ী সমাধান চান নোয়াখালীর স্থানীয়রা, যাতে প্রতি বছর এই বিপুল পরিমাণ ক্ষতি রোধ করা যায়। এখন নোয়াখালী। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিছুটা, এই নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব নিকেশ পাওয়া গেছে কিনা? শাফিন, ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলা যায়। পরশুরামের বিভিন্ন স্থানে কিন্তু বাড়িঘর, রাস্তাঘাট থেকে পানি নেমেছে এবং ফুলগাজীরও বিভিন্ন স্থান থেকে পানি নেমেছে। তবে ছাগলনাইয়া এবং দাগনভূঞার কিছু এলাকায় পানি এখনো আছে। আমরা যেই স্থানটিতে আছি এটি ফুলগাজীর মুন্সিরহাটের আজম উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয় কিন্তু এখনো মাঠে কিন্তু পানি রয়েছে, যার ফলশ্রুতিতে এই স্কুলটিতে কিন্তু আজও বন্ধ রয়েছে এবং এখানে এই স্কুলটি থেকে এখনো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে এখনো আশ্রিতরা রয়েছেন। ক্ষয়ক্ষতির যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে ফেনীতে আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা জানিয়েছেন যে 1700 হেক্টরের মতো আমন এবং আউশের যে বীজতলা রয়েছে সেই বীজতলা নষ্ট হয়েছে। 2000-এর বেশি পুকুর এবং ঘেরের মাছ নষ্ট হয়েছে, অর্থের মূল্যে যেটি 12 কোটি টাকার বেশি। অপরদিকে প্রাণী সম্পদ খাতে যেটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 64 লাখ টাকার মতো প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পোল্ট্রি এবং পুকুর এবং সবজি এবং ধানের ক্ষেত ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সড়কে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো সেটি সড়ক ও জনপথ বিভাগ জানাতে পারেনি। তবে আমরা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি যে গ্রামীণ সড়ক এবং আভ্যন্তরীণ যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সড়কের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। অপরদিকে পরশুরামে মানুষের 100 শতাধিক ঘরবাড়ি কিন্তু নষ্ট হয়েছে। ফুলগাজীতে প্রায় 1.5 শতাধিক ঘরবাড়ি নষ্ট হয়েছে। এছাড়াও ছাগলনাইয়াতেও বেশ কিছু ঘরবাড়ি নষ্ট হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সব মিলিয়ে জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বন্যা দুর্গত পরিস্থিতিতে ফেনীতে 150টি আশ্রয়কেন্দ্র তারা রেখেছিলেন। সেই আশ্রয়কেন্দ্রে 8000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। সেখান থেকে 6000-এর মতো মানুষ কিন্তু ফিরেছে তাদের ঘরবাড়িতে। এখনো কিন্তু কিছু মানুষ কিছু আশ্রয়কেন্দ্রে রয়েছেন। যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদেরকে কিন্তু খাদ্য সহায়তা থেকে শুরু করে অন্যান্য যে সহায়তা তারা কিন্তু দিচ্ছেন। এছাড়াও আমরা মাঠে দেখেছি সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে কাজ করছেন। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি ফুলগাজী এবং পরশুরামের উন্নতি হয়েছে। অপরদিকে ছাগলনাইয়ার কিছু এলাকা এখনো জলাবদ্ধতা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির যে ক্ষতচিহ্ন সেটিও ফুটে উঠছে। তবে পুরোপুরি তথ্য এখনো আমাদেরকে জানাতে পারেনি। যেটুকু তথ্য আমাদের কাছে এসছে সেটুকু আমরা বলার চেষ্টা করেছি। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। সহকর্মী সুলাইমান ডালিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। পটুয়াখালীতে টানা 1 সপ্তাহের ভারী বর্ষণের ফলে পানির স্রোতে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানির চাপে স্লুইস গেট আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা এখনো? শাফিন, আপনাকে জানিয়ে রাখি যে এখন যে গত প্রায় 1 সপ্তাহ ধরে যে ভারী বৃষ্টিপাত হয়েছে উপকূলীয় অঞ্চলে, সেই বৃষ্টিপাতের পানি
সেগুলো কিন্তু এখন সমুদ্রগামী হচ্ছে। সে কারণেই উপকূলীয় অঞ্চলের যে সকল নদ নদী রয়েছে সেগুলোতে কিন্তু খরা স্রোত বা তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। সেই স্রোতের কারণেই কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলার যে নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা গ্রামের যে বেড়িবাঁধটি দেখছেন সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর সেই ভাঙন রোধে এখানকার যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা এই 150 মিটার বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকায় ভাঙন রোধের জন্য 30 লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগের মাধ্যমে বালু বস্তা তৈরি করে সেখানে ভাঙন রোধ করার চেষ্টা কার্যক্রম শুরু করেছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার স্থানীয় বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া এই বাঁধের সঙ্গেই কিন্তু অভ্যন্তরীণ কৃষি জমির যে জলাবদ্ধ হওয়া এবং বর্ষার পানি সেগুলো নদীতে বের হওয়ার জন্য যে শেষ ব্যবস্থা নিশ্চিত হওয়ার জন্য যে একটি সুলিজ ছিল, সেই সুলিজটি কিন্তু বিধ্বস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন কিন্তু সেই সুলিজটি যে বন্ধ করা হয়েছে অভ্যন্তরের কৃষি জমির অভ্যন্তরের পানির তীব্র চাপে এবং স্রোতের কারণে সেই সুলিজটিও কিন্তু ভেঙে যাচ্ছে। সেখান থেকে বালুর বস্তা সরে এখন নতুন করে সেখানে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এখানকার কৃষকরা যে নোনা পানি যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু তাদের যে আমন চাষাবাদ ব্যাহত হবে। এখানকার যে অন্যান্য কৃষকরা তারা বলেছে যে এও বলেছে যে কৃষি অভ্যন্তরের যে ভারী বৃষ্টিপাতের পানি যদি স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলেও তাদের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে। এবং এখানকার আপনি জানেন যে এই নীলগঞ্জ ইউনিয়নটি হচ্ছে কৃষি ইউনিয়ন, এখানে অনেক ধরনের সবজি উৎপাদন হয়। আর ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধ হলে সবজির মারাত্মক ক্ষতি হবে এবং আমন চাষাবাদ ব্যাহত হবে এমন শঙ্কার কথা বলেছে। তো এখন এখানকার যে কৃষক তারা কিন্তু উভয় সংকটে ভুগছে। পানি জলাবদ্ধ নিরসনেরও প্রয়োজন, আবার নদ নদীর যে নোনা পানি সেগুলো যেন জমির অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেটাও বন্ধ করা তাদের জরুরি হয়ে পড়েছে। তো এক কথা বলা যায় যে উভয় সংকটে এই পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা গ্রামের এখানকার যে এই বেড়িবাঁধ সংলগ্ন 10 থেকে 12টি গ্রামের মানুষ কিন্তু এই জলাবদ্ধতা এবং নোনা পানির সংখ্যায় ভুগছেন। তাদের প্রত্যাশা যে স্থায়ী ভিত্তিতে যদি বেড়িবাঁধ সংস্কার এবং ভাঙন রোধ করা এবং একই সঙ্গে এখানকার যে স্লুইসটি আবার নতুন মেরামত করা হলে তাহলে তাদের যে শঙ্কা সে শঙ্কার কালো মেঘ দূর হয়ে যাবে, এমনটি প্রত্যাশা কৃষকদের। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন পটুয়াখালীর কলাপাড়া থেকে, জানাচ্ছিলেন ভারী বৃষ্টিতে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয় ভয়ে শঙ্কায় কৃষক। এ নিয়ে সবশেষ। হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আজ থেকে পুনরায় শুরু হয়েছে। স্বাভাবিক রুটিন অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। আর স্থগিত হওয়া বিষয়ের পরীক্ষাগুলো পরে সমন্বয় করা হবে। বিস্তারিত জানাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডে কয়টি পরীক্ষা স্থগিত হয়েছিল, এগুলো কবে নেওয়া হবে সে বিষয়ে পরবর্তী রুটিন দেওয়া হয়েছে কিনা? শাফিন, হচ্ছে 10 জুলাই যে পরীক্ষার হওয়ার কথা ছিল মানে রুটিন অনুসারে সে পরীক্ষাটি কিন্তু স্থগিত করা হয়েছে। কারণ হচ্ছে যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ যে 6টি জেলা রয়েছে, বিশেষ করে ফেনী জেলায় যে বন্যার কবলে পড়েছিল বেশ কয়েকটি উপজেলা, পাহাড়ি ডল, একই সঙ্গে হচ্ছে ভারী বর্ষণের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বন্যার, সে বন্যার কারণে কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ার কারণে মূলত হচ্ছে যে সে কুমিল্লা বোর্ডের পরীক্ষাটি আসলে পেছানো হয়। যে পরীক্ষাটি পেছানো হয়েছে সেটি মাত্র একটি মাত্র পরীক্ষা, সেটি হচ্ছে যে পদার্থ বিজ্ঞান, একই সঙ্গে হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিজ্ঞান বিষয়ের যে প্রথম পত্রের পরীক্ষা সেগুলি মূলত পেছানো হয়েছে। আর আজকে এই যে একটি পরীক্ষা বন্ধের পর পুনরায় আবার আজ পরীক্ষা রুটিন অনুসারে শুরু হয়েছে, যেগুলো নিয়ম মাফিক যে রুটিন ছিল সেই রুটিন অনুসারে কিন্তু পরীক্ষা চলছে। আজকে চলছে দ্বিতীয়
পত্রের যে পরীক্ষাগুলো রয়েছে ধারাবাহিকভাবে সেই পরীক্ষাগুলোই মূলত আজকে আবার আরম্ভ হয়েছে। তবে আমরা এখানকার যারা অভিভাবক রয়েছেন, যারা আসলে কেন্দ্রের আশপাশে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের ছেলেমেয়েরা একটা প্রস্তুতি তাদের মধ্যে থাকে, ক্রমানুসারে যে পরীক্ষাগুলো তারা দিবেন সে একটা চিন্তা চেতনা তাদের মাইন্ডসেট স্থাপন করা হয়ে থাকে। কিন্তু এই যে ভারী বর্ষণ, একই সঙ্গে ভারী বর্ষণ এবং উজানের পানি নেমে আসা যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ফেনী এবং পার্শ্ববর্তী যে নোয়াখালী সহ কুমিল্লার বেশ কয়েকটি উপজেলাতেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছিল। সে সকল কারণগুলো আসলে চিহ্নিত করে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন পরীক্ষা 10 জুলাইয়ের যে পরীক্ষাটি ছিল সেগুলো স্থগিত করার জন্য। তারা বলছেন যে তাদের শিক্ষার্থীরা এই যে স্থগিত হওয়ার কারণে পরবর্তী যে রুটিন ঘোষণার পর যে পরীক্ষা তারা দিবেন, স্থগিত হওয়া পরীক্ষা, সেটি কিন্তু নাও ভালো হতে পারে। যদি যে পরীক্ষাটা রুটিন অনুসারে যদি হয়ে যেত, সেটা পরবর্তীতে হওয়ার পরে তারা কি সে পরিমাণ প্রস্তুতি থাকবে কিনা তাদের মধ্যে, সেটা নিয়েও আসলে চিন্তিত অভিভাবকরা। আমরা ভিক্টোরিয়া কলেজের ইন্টার শাখার যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রের প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে স্থগিত হওয়া পরীক্ষার এখনও কোনো রুটিন দেওয়া হয়নি, তবে এই যে ধারাবাহিকভাবে রুটিন অনুসারে ক্রমানুসারে যে পরীক্ষাগুলো চলছে সেগুলো শেষে মূলত হচ্ছে যে স্থগিত হওয়া যে পরীক্ষাগুলো রয়েছে, মানবিক বিজ্ঞান এবং ব্যবসায়ের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তারা রুটিন অনুসারে জানিয়ে দেওয়া হবে। সে পরবর্তীতে মূলত হচ্ছে যে পরীক্ষাগুলো রুটিন অনুসারে পরীক্ষাগুলো শেষে মূলত ওই পরীক্ষাটা নেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে আসলে অন্যান্য পরীক্ষার মতোই কিন্তু আজকে যে শিক্ষার্থীরা তারা প্রস্তুতি নিয়ে 10টার আগেই কিন্তু তারা হলে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত তারা পরীক্ষা দিয়ে যাচ্ছেন। তো সাপিন ছিল কুমিল্লা থেকে সবশেষ। সহকর্মী মাসুদ আলম যুক্ত হয়ে জানাচ্ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার পরবর্তী নির্দেশনা সম্পর্কে। যশোরে নিজের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বাপ্পি পলাতক রয়েছে। গত রাত 9:30টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিপুলের পরিবার জানায়, বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলকে বিয়ে করে। এতে বাপ্পি ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেয়। কৌশলে অন্য লোককে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করে বাপ্পি ও তার সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানেই সে মারা যায়। পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হলেও বিশালে স্থাপনার প্রভাব পড়েছে নদীর প্রবাহে। সেতু এলাকায় হারিয়েছে চিরচেনা প্রমত্তার রূপ, পলি পড়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল চর। নদীর গতিপথ পরিবর্তন করতে দেখা গেছে তীব্র ভাঙন। গেল 8 মাসে নদীগর্ভে বিলীন হয়েছে সেতু প্রকল্প রক্ষা বাঁধের প্রায় 500 মিটার। ভাঙনে সর্বস্ব হারিয়েছেন 2.5 শতাধিক পরিবার। কর্তৃপক্ষ বলছে মরফোলজিক্যাল জরিপ শেষে নেওয়া যাবে প্রয়োজনীয় ব্যবস্থা। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সজীব খান। মাসখানেক আগের মাঝ পদ্মার দৃশ্য। প্রমত্তা পদ্মার মাঝে ছোট বড় অসংখ্য চর। উজান থেকে আসা পলিতে বাড়ছে চরের আয়তন, পাল্টাচ্ছে নদীর গতিপথ। তবে ভিন্ন চিত্র বর্ষা মৌসুমে। অনবরত বৃষ্টিতে বেড়েছে নদীর পানি। দৃশ্যমান চর তলিয়ে সৃষ্টি হয়েছে ডুবোচরের। বাম তীরের ডুবোচরের প্রভাব পড়েছে ডান তীরে। পানির তীব্র চাপে গভীর হচ্ছে নদীর ডান তীরের চ্যানেল। আগ্রাসী পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধ। বিলীন হচ্ছে ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট। জাজিরা যেন এখন ভাঙনের জনপদ। আতঙ্কে শেষ সম্বলটুকু নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। বাইঙ্গাচুরা কোথায় যাবো, কই থাকবো, আমার জায়গা নাই, ঠিকানা নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমরা গরিব মানুষ, ঠেকা মানুষ, আমাকে থাকার মতো কোনো ঠিকানাও নাই। নমুনা দেখলাম, দেখার মুহূর্তের ভিতরে আমরা নামাজ পড়তেও পারি না। এই মুহূর্তে বাঙ্গাচুরা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। একবারে পয়লা বাসা গেল গা, তো সেই জুতো দোকানে থাকতো তো আমরা লাস্টও পাইতাম না। আমাকে এই পরিস্থিতি আমরা কই থাকবো, কই কী করবো, আমার কোনো কিনার নাই। এদিকে চরের প্রভাবে পরিবর্তন হয়েছে নৌ রুটের। এখন নদীর কেবলমাত্র শরীয়তপুর চ্যানেলটি সচল। অন্য পথে চর জেগে ওঠায় চ্যানেলটি নৌ ব্যবহারকারীদের ভরসা হয়ে উঠেছে।
চরগুলো ডুবা চর, মানে বোঝা যায় যে নদী, কিন্তু আসলে এটা হলো চর। আবার পানি কমার পরে আবার বিশাল চর দেখা যাবে। পদ্মার এই মাঝখানে এই চরটা পড়ছে না, ওই চরের কারণে এই পানিটা বাইর যেমন দক্ষিণ দিকে সোদাই। পদ্মা চর পরিয়ে বন্ধ হয়ে গেছে, আমাদের যাইতে চলাচল কষ্ট হয় মূল পদ্মা দিয়া। সময় বেশি লাগতে আছে, আমাদের তেল খরচও বেশি হইতে আছে। নদীর তীর রক্ষা বাঁধ, যে বাঁধ রক্ষা করে বিস্তীর্ণ জনপদ, সেই বাঁধেই বারবার কেন এরকম ঝুঁকির মুখে পড়ছে জানবো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার কাছে। পদ্মা সেতু থেকে চাঁদপুর পর্যন্ত পদ্মার পানি ডান তীর ঘেঁষে প্রবাহিত হওয়ায় ডান তীর ভাঙন হুমকিতে রয়েছে। তাই নদীর গতিপথ ঠিক রাখতে মডেল তৈরির মাধ্যমে স্টাডি করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মাঝখানে যে চরটা, এই চরটা বললাম বছর 30 আগে এই চরটা ছিল না, এইখান দিয়েই তার মূল প্রবাহ ছিল। এখন আবার সেই নদীর সেই প্রবাহটা আবার এই জায়গায় হচ্ছে তার গতিশীল দেখা যাচ্ছে। এটা এক্সাক্ট কারণ বের করতে হইলে হচ্ছে এটার একটা মডেল অ্যানালাইসিস না করে আসলে বলার সুযোগ নেই। পদ্মার শরীয়তপুরের 55 কিলোমিটার অংশের অনেক স্থানেই জেগে উঠেছে চর, যার প্রভাব পড়েছে তীরবর্তী জনপদে। পদ্মার এই থই থই পানির নিচে রয়েছে ডুবন্ত চর, যে চর বর্ষা গেলেই জেগে ওঠে। এই চর অপসারণ করা গেলে ডান তীরের ভাঙন রক্ষা পাবে, এমনটাই বলছে স্থানীয়রা। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। ব্রাহ্মণবাড়িয়ায় সংগ্রহ অভিযানের মেয়াদ শেষ হওয়ার 1.5 মাস আগেই লক্ষ্যমাত্রার শতভাগ ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ, আর চাল সংগ্রহ হয়েছে 70% বেশি। বিস্তারিত জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে, চাল সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, ধান চালের দাম নিয়ে কৃষক কি বলছেন? শাফিন, সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান এবং চাল সংগ্রহ করে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। মূলত এখানে যে আশুগঞ্জের মেঘনাপাড়ে যে ধানের মুকামটি আছে এবং এই মুকামটিকে ঘিরে জেলায় প্রায় 250-র মতো চালকল গড়ে উঠেছে এবং এসব চালকলের কারণেই এখানে সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল এখান থেকে সংগ্রহ করে থাকে। এখন গত 24শে এপ্রিল থেকে এই ব্রাহ্মণবাড়িয়াতে বুড়ো মৌসুমের ধান এবং চাল সংগ্রহ কার্যক্রমটি চলছে এবং এখন পর্যন্ত সরকার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 14,126 টন, সেটি ইতিমধ্যেই সম্পূর্ণ অর্থাৎ শতভাগ যে লক্ষ্যমাত্রার যে ধান সেটি সংগ্রহ হয়ে গিয়েছে এবং মূলত এখানকার যারা কৃষক আছেন মূলত কৃষকদের কাছ থেকে সরকার এই ধান সংগ্রহ করে। এছাড়া যেই এবার কিন্তু ধান সংগ্রহের ক্ষেত্রে প্রায় 36 টাকা দর দিয়েছে সরকার, যার ফলে এখানকার যারা কৃষকরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে দর যেটি সরকার নির্ধারণ করেছে সেটি কিন্তু তাদের জন্য বেশ লাভজনক এবং যার জন্য আসলে তারা এবার কিন্তু আমরা দেখেছি যে অতীতের সময়গুলোতে কিন্তু আসলে চাল সংগ্রহটি বা চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধান সংগ্রহের ক্ষেত্রে কিন্তু একটি ঘাটতি থেকে যায়। তবে এবার যেহেতু সরকার যে দর দিয়েছে সেটি লাভজনক মনে করছেন কৃষকরা, যার জন্য তারা কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে এই খাদ্য গুদামগুলিতে তারা ধান সরবরাহ করছেন, যার ফলে ফলশ্রুতিতে এখনও প্রায় 1.5 মাসের মতো বাকি আছে, অর্থাৎ আগামী 31শে আগস্ট পর্যন্ত কিন্তু এই সংগ্রহ অভিযানটি চলবে। তবে ইতিমধ্যেই ধান সংগ্রহের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু চাল সংগ্রহ অর্থাৎ সিদ্ধ চালের যে লক্ষ্যমাত্রা সেটিও এবার ব্রাহ্মণবাড়িয়াতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 78,572 টন এবং এটি এখন অর্থাৎ গতকালকে পর্যন্ত সংগ্রহ অভিযানের যে তথ্যটি আমরা পেয়েছি জেলা খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে, তারা বলছেন যে ইতিমধ্যে তাদের 56,100 টনের মতো চাল তাদের সংগ্রহ হয়েছে এবং এটি তারা শতাংশ হিসেবে তারা প্রায় 72% পর্যন্ত বলছেন তাদের সংগ্রহ শেষ হয়ে গিয়েছে। আমরা তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তারা ব্যবসায়ীদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং যাদের সঙ্গে তাদের চুক্তি হয়েছে চাল সরবরাহের ক্ষেত্রে ব্যবসায়ীরা তাদেরকে বলছেন যে তারা এই যে আরো যেহেতু প্রায় 1.5 মাসের মতো বাকি আছে, এই সময়ের আগেই তারা এই যে বাকি যেই 28% চাল সংগ্রহের কার্যক্রম বাকি আছে সেটি তারা শেষ করতে পারবেন। একটু জানিয়ে রেখে শাফিন, এবার মূলত এই যে গেল কয়েক বছর তুলনায় এবারেই কিন্তু প্রথমবারের মতো অর্থাৎ শতভাগ ধান এবং চাল সংগ্রহের দিকে যাচ্ছে জেলা খাদ্য বিভাগ। এর কারণ যেটি বলা হচ্ছে যে এবার হাওর সহ সব জায়গাতেই মূলত যেই মোটা ধান যেটি দেওয়া হয়ে থাকে এই খাদ্য গুদামগুলোতে, সেই মোটা ধানের ভালো ফলন হয়েছে এবং সেই ফলন ভালো হওয়ার কারণে দামও এবার বাজার ধানের দাম কিছুটা স্থিতিশীল ছিল বলে এখানকার যারা চালকল মালিক আছেন তারা কিন্তু গুদামগুলোতে স্বতঃস্ফূর্তভাবে তারা
চাল দিচ্ছেন। আমি কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা চালকুল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে। তিনি জানিয়েছেন যে গেল কয়েকটি বছর কিন্তু তারা এই সরকার যে দর বেঁধে দিয়েছিল ধান এবং চাল, সেক্ষেত্রে তাদের কিছুটা লোকসান গুনতে হয়েছিল। তবে এবার কিন্তু তাদের সেই লোকসানটি গুনতে হচ্ছে না। এবার তারা প্রায় ৪৯ টাকা দরে তারা এই খাদ্য গুদামগুলোতে তারা মোটা চাল সরবরাহ করতে পারছেন এবং যার ফলে তাদের লোকসান হচ্ছে না এবং তারা কিছুটা মুনাফা নিয়েই তারা এই খাদ্য গুদামগুলোতে এখন চাল সরবরাহ করছেন। এবং তিনি বলছেন যে যেহেতু আরো প্রায় ১.৫ মাসের মতো সময় বাকি আছে এবং যে ২৮% চাল আছে সেটিও তারা এই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু তারা দিতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জেনে রেখি, কানিজ্জামান বিন্দু কিন্তু একটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে যদি কোনো যারা আসলে তাদের সঙ্গে খাদ্য বিভাগের সঙ্গে যারা চাল সরবরাহের জন্য চুক্তি করেছে, কোনো মিল যদি চাল সরবরাহের ক্ষেত্রে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও কিন্তু একটি শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি আশা প্রকাশ করছেন যে এবার হয়তোবা সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই তারা এই যে যারা আসলে চুক্তি করেছেন তারা খুব দ্রুত তাদের সেই চুক্তিকৃত চাল সরবরাহ করতে পারবে। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য গুদাম থেকে এখানকার যে ধান চাল সংগ্রহ কার্যক্রম সেই সংক্রান্ত সবশেষ তথ্য। সহকর্মী আজিজুল সঞ্চয় ব্রাহ্মণবাড়িয়ার ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন। এদিকে সিরাজগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে সরবরাহ কমে আসায় মরিচের দাম লাগামহীনভাবে বাড়লেও 2 দিনের ব্যবধানে কেজিতে 120 থেকে 150 টাকা পর্যন্ত কমেছে। শহরের বড় বাজার থেকে বিষয় বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন মরিচ এখন কি দরে বিক্রি হচ্ছে, অন্য কোনো সবজির দাম কমলো কিনা? শাফিন, গত এক সপ্তাহ পর কিন্তু সিরাজগঞ্জের যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে। বিশেষ করে গত 7 দিন টানা বৃষ্টির কারণে প্রতিটি সবজির দামই কিন্তু 10 টাকা থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দাম কিন্তু সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল। গত পরশু আমরা দেখেছি যে কাঁচামরিচ 300 থেকে 320 টাকা কেজিতে কিন্তু খুচরা বিক্রি হয়েছে। তবে বৃষ্টি যেহেতু কমে এসেছে এবং সরবরাহ বেড়েছে, যে কারণে কাঁচামরিচের দাম আমরা গতকাল দেখেছি 200 টাকা কেজি বিক্রি হয়েছে এবং আজকে কিন্তু পাইকারি যে আড়ত রয়েছে সিরাজগঞ্জের, সেই আড়তে 110 টাকা থেকে 130 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছি বড় বাজার, এখানে খুচরা বিক্রি হয়, এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। অর্থাৎ যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টি যেহেতু কমে এসেছে, সে কারণে আসলে কাঁচামরিচের সরবরাহ কিন্তু অনেকটা বেড়েছে, যে কারণে দামও কিন্তু অনেকটাই কমে এসেছে। পাশাপাশি অন্যান্য যেগুলো কাঁচা সবজি রয়েছে, বিশেষ করে বেগুন এবং করল্লার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং করল্লা এবং বেগুনের দাম কেজিতে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু কমে এসেছে। আজকে খুচরা বাজারে বেগুন কেজিতে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা এবং করল্লা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে করল্লা বিক্রি হচ্ছে। তাছাড়া অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেগুলো কিন্তু 40 টাকা থেকে 60 টাকার মধ্যেই কিন্তু প্রতিটি সবজি পাওয়া যাচ্ছে। বিশেষ করে পটল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এছাড়া ধুন্দল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এছাড়া যেগুলো কাঁচা সবজি রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু আজকের যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পেয়েছি। বিশেষ করে কাঁচা যে পেঁপে রয়েছে, পেঁপে বিক্রি হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা কেজিতে আজকে এই পেঁপে বিক্রি হচ্ছে এবং যে লাউ রয়েছে, লাউ প্রতি পিস লাউ 35 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যেগুলো অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেগুলো সবজি রয়েছে, বিশেষ করে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে আমরা খুচরা বাজারে যেটি দেখেছি যে আলু 30 টাকা থেকে 35 টাকা 40 টাকা পর্যন্ত কিন্তু আলু বিক্রি হচ্ছে। তাছাড়া যেগুলো মশলা জাতীয় সবজি রয়েছে, বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ, সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজিতে এবং রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে রসুন বিক্রি হচ্ছে এবং আদা 90 থেকে 95 টাকা। প্রতিটি সবজি কিন্তু দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে, যা আমরা দেখেছি যে গত এক সপ্তাহ যাবৎ প্রতিটি সবজির দামই কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিল, যে কারণে আসলে ক্রেতাদের অনেকটাই ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু চলে গিয়েছিল। যে কারণে আসলে এই যে সবজির দামগুলো বৃষ্টির কারণে এই সবজির সরবরাহ যেমন কমেছিল, বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু সরবরাহ অনেকটাই প্রতিটি সবজির বৃদ্ধি পেয়েছে এবং বাজারে প্রতিটি সবজির দামই কিন্তু কমে এসেছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে সরবরাহ বাড়লে আরো দাম কমে আসবে, ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে। তো শাফিন, সিরাজগঞ্জের বড় বাজার থেকে কাঁচা বাজারে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান।
টাঙ্গাইলের বাজারগুলোতে উঠতে শুরু করেছে জিআই স্বীকৃতি পাওয়া ঐতিহ্যবাহী মধুপুরের আনারস। গেল বছরের চেয়ে দাম কিছুটা বাড়লেও তেমন লাভ হচ্ছে না বলে জানান চাষিরা। ঐতিহ্য টিকিয়ে রাখতে আনারস থেকে যে খাদ্যদ্রব্য তৈরি হয় এমন কারখানার দাবি তাদের। কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইলের মধুপুরের গারোবাজার গ্রামের আনারস চাষি বিশ্বাস শেখ চলতি মৌসুমে লাখেরও বেশি টাকা খরচ করে 4 বিঘা জমিতে আনারস চাষ করেছেন। ক্যালেন্ডার জাতের আনারস প্রতি পিস বিক্রি হচ্ছে 15 থেকে 40 টাকায়। তবে আনারসের দাম বাড়লেও তেমন লাভ হচ্ছে না বলে দাবি তার। সারের দাম হিসাবে এই আনারস বেচা পোষায় না। গতবার যে দাম আছে তার চেয়ে এবার একটু বাড়ছে দেখে একটু উপায় আছে, নাহলে উপায় হইতো না। আনারসের চাষিদের জন্য সারের দামটা যদি কমাই দিত তাহলে আনারসের চাষিদের জন্য খুবই উপকার হইতো। আনারসের যে দাম, এই দাম হিসাবে আসলে কৃষকের পোষে না। ব্যবসায়ীরা বলছেন টাঙ্গাইলের আনারস চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। যদিও দাম কিছুটা কম, তবে বাজারে আমসহ বিভিন্ন ফলের সরবরাহ কমলে দাম বাড়বে আনারসের। সঠিকভাবে বাজারজাত করতে পারি, এর জন্য কেউ আসলে আমাদের সাথে যোগাযোগ করেন। পাকতো পাকিতে মনে করেন যে আপনার 100, 200, 300 করে ফল পাকতো আপন ইচ্ছায়। এটা যে মিষ্টি লাগতো, যে সুস্বাদ থাকতো, এটা লাগে না। এটা ফর্মুলা মেডিসিন দিয়া এটা মনে বড় হয় না, পাকাই না। এখানে প্রতিদিন 3 থেকে 3.5 লাখ আনারস দৈনিক বিক্রি হয়। ব্যাপারী আছে ধরুন 100-150, আবার খুচরা ব্যাপারী যে 100-150 এরকম না, এরকমও ধরুন প্রায় 150 এরকম থাকে। বিশেষজ্ঞরা মনে করেন জিআই স্বীকৃতি পাওয়া আনারসের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জিআই স্বীকৃতি পাইছে আমাদের পাইনাপেল, সেক্ষেত্রে জাতিগতভাবেই বলেন এলাকার লোক তো বটেই, কৃষির একটা আলাদা একটা স্বীকৃতি এটা। জিআই পণ্য মানে আমাদের টাঙ্গাইলবাসীর জন্য যে 3টা পণ্য, জিআই পণ্য বলতে আমরা আনারসকে বুঝি, চমচমকে বুঝি এবং আমরা তাঁতের শাড়িকে বুঝি। এখন 3টা অস্তিত্ব রক্ষার জন্য আমাদের জয়েন্টলি কাজ করতে হবে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন আনারস থেকে খাদ্যদ্রব্য তৈরির কারখানা করার পরিকল্পনা আছে তাদের। সরকারিভাবে আমাদের ভ্যালু অ্যাডেড যে সমস্ত আইটেমগুলো আছে আনারসের, সেগুলো পরিকল্পনা আছে। সরকারি এই ব্যাপারে ভবিষ্যতে আরও কিছু কাজ করবে আমরা, তো যাতে করে আনারসটা যেটা আমরা সিজন সময় অনেক প্রচুর আনারস হয়, সেগুলো যাতে যথাযথ ব্যবহার হয়। চলতি মৌসুমে টাঙ্গাইলে 7,794 হেক্টর জমি থেকে 2,72,790 মেট্রিক টন আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গারোবাজারের পাশাপাশি জলছত্র, মোটের বাজার সহ বিভিন্ন বাজারে প্রতিদিন 15 লাখ পিসের বেশি আনারস বিক্রি করে 3 কোটি টাকার বেশি বাণিজ্য হয়। এবছর আনারস বিক্রি করে প্রায় 200 কোটি টাকার ব্যবসা হবে বলে জানান ব্যবসায়ীরা। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। পার্বত্য জেলা বান্দরবানে জুম চাষের পাশাপাশি দিন দিন বাড়ছে রাঙ্গুয়াই আমের আবাদ। পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় এবছর ফলন ভালো হয়েছে। খেতে সুস্বাদু ও বাজারে চাহিদা থাকায় আম বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। বান্দরবান থেকে রিজভির হাতের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবানে দিন দিন বাড়ছে রাঙ্গুয়াই আমের চাষ। জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি সহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চাষ হচ্ছে এই আম। জেলায় আম্রপালি, হাড়িভাঙ্গা, রূপালী সহ বিদেশি বিভিন্ন জাতের আম চাষ হলেও দিন দিন বাড়ছে রাঙ্গুয়াই আম চাষের পরিসর। পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এই জাতের আম চাষে ঝুঁকছেন চাষিরা। ফলন ভালো হওয়ায় খুশি আম চাষিরা। আকার, স্বাদ ও দামের কারণে বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। 1 কেজি রাঙ্গুয়াই আম বাজারে বিক্রি হয় 30 থেকে 40 টাকায়। লাভজনক হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছেন পাহাড়ের এই আম। এই আমটা বান্দরবান ছাড়া কোথাও হয় না, তবে আমরা পাইকারি খুচরা বিভিন্ন জায়গায় পাঠাই। বান্দরবানের চাহিদা বেশি, বেশিরভাগ আচার এবং জুস তৈরি করা হয়। ভাই রাঙ্গুয়াই আম আমরা প্রতি বছর চাহিদা ফল ভালো হয়। এই রাঙ্গুয়াই আম বান্দরবান ছাড়া কোথাও পাওয়া যায় না। এদিকে সঠিক পরিচর্যা হলে পার্বত্য এলাকায় রাঙ্গুয়াই আমের চাষ আরও বাড়বে বলে জানান কৃষি কর্মকর্তা। বান্দরবনে জেলায় প্রায় 10,000 হেক্টর আমের বাগান আছে। এর মধ্যে প্রায় 70%, আমি বলতে পারি 7,000 হেক্টরই রাঙ্গুয়াই আমের বাগান। চেষ্টা করতেছি কৃষকদেরকে বলতে যে বাগান যখন লিজ দিয়ে দেওয়া হয়
তখন কিন্তু বাগানের তেমন একটা পরিচর্যা, যারা কিনে নেয় বাগানটা তারা কিন্তু পরিচর্যাটা করে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় ৭,১০০ হেক্টর জমিতে রাঙ্গুয়াই আমের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ মেট্রিক টন। এখন রাঙামাটি। শেষ করবো এখন জনপদে, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সেবা সংস্থার সমন্বয়হীনতায় ভোগান্তিতে খুলনা নগরবাসী। অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে মিলছে না সুফল, হারাচ্ছে বাসযোগ্যতা। বছর না পেরোতেই নোয়াখালীতে আবারও বন্যার শঙ্কা। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ শহর, ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি। সেতু এলাকায় প্রমত্তা রূপ হারিয়ে পদ্মায় বিশাল চর। গতিপথ পরিবর্তনে প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন। পটুয়াখালীতে বৃষ্টির পানির তীব্র স্রোতে বেড়ে বাঁধে ভাঙন। টাঙ্গাইলে বাজারে উঠছে জিআই স্বীকৃতি পাওয়া আনারস। বছর ব্যবধানে দাম বাড়লেও কাঙ্ক্ষিত লাভ পাচ্ছে না কৃষক। এক বছর দাম হলো বাংলা টিএসপি ২৫০০-২৬০০ বস্তা। এখানে কৃষক মনে করেন যে এটা দিকে মনে হয় দুর্বল হয়ে গেছে। সরকার যদি একটা মিল কারখানা করতো তাহলে ফলটা আমরা আরো ভালো দামে বেচা হইতাম। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।